এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংসদে উচ্চকক্ষে যাচ্ছে জামায়াতের ব্রিলিয়ান্টরা, মাথা নষ্ট অশিক্ষিত মূর্খ বিএনপির এমপিদের। উচ্চকক্ষে অবিশ্বাস্য সংখ্যক আসন পেতে যাচ্ছে জামায়াত, নিয়ন্ত্রণ করবে সরকারকে। মহা বিপদের তারেক রহমানের সরকার। নির্বাচনী পরবর্তী সহিংসতা, ঝালকাঠিতে ব্যাপক হামলা ভাঙচুর, বিএনপি নেতা বহিষ্কার। ভোটে হারলেও সংসদে যেতে পারেন নাসির উদ্দিন পাটোয়ারি, সংসদেও শান্তি নাই মির্জা আব্বাসের। আরও জানাবো, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন মুশফিকুল ফজল আনসারি। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। রাজনীতিতে সংখ্যার খেলাটা সবসময় সোজাসাপটা নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল বের হতেই বাইরে থেকে দেখে মনে হয় বিএনপি জোট একেবারে দাপট দেখিয়ে জিতেছে। ৩০০ আসনের মধ্যে ২১২টা ওদের দখলে। অন্যদিকে জামাত জোট ৭৭ আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। চোখে পড়লে মনে হয় এক পেশে ফলাফল, একেবারে ১৩৫ আসনের বিশাল ব্যবধান। কিন্তু একটু ভেতরে তাকান তো, ভোটের শতকরা হার দেখলে অবাক হতে হয়। নির্বাচন কমিশনের হিসেব বলছে বিএনপি জোট ৪৬.৬% ভোট পেয়েছে, আর জামাত জোটের ভোট ৪৩.৯%। পার্থক্য মাত্র ২.৭%। অথচ এই সামান্য পার্থক্যেই ফার্স্ট পাস দ্য পোস্ট পদ্ধতির কারণে বিএনপি হাতে পেয়েছে ১৩৫টা আসন বেশি। এটাই আসলে গণতন্ত্রের বড় এক অসঙ্গতি। তবে এবার একটা পরিবর্তন আসছে। গণভোটে হ্যাঁ জিতেছে, ফলে সংসদে থাকছে নতুন উচ্চকক্ষ বা আপার হাউস। এখানে জামাত আসল শক্তির পরিচয় দিতে পারবে। আজকের আলোচনায় আমরা এই ভোটের অঙ্কটা খুলে বলবো। দেখব কিভাবে ৭৭ আসন নিয়ে জামাত জোট বিএনপির সমকক্ষ হতে চলেছে। প্রথমে বোঝা দরকার কেন নিম্নকক্ষে এমন ফারাক। আমাদের দেশে যে প্রার্থী এক ভোট বেশি পায় সে এমপি হয়, বাকি ভোটগুলো কোথাও গিয়ে পড়ে না, একেবারে মূল্যহীন। তাই ৪৩.৯% ভোট পেয়েও জামাত জোট মাত্র ৭৭ আসন পেয়েছে, মানে প্রায় ৪৪% মানুষের কণ্ঠস্বর সংসদে বেশ খানিকটা ছোট হয়ে গেছে। কিন্তু এবার গণভোটের সিদ্ধান্তে উচ্চকক্ষ গঠিত হচ্ছে সমানুপাতিক প্রতিনিধিত্ব, মানে পিআর পদ্ধতিতে। এখানে কোনো ভোট নষ্ট হবে না। দল যত শতাংশ ভোট পাবে ঠিক তত শতাংশ আসন পাবে ১০০ আসনের উচ্চকক্ষে। জামাতের জন্য এটাই বড় সুযোগ। বিশ্লেষকরা বলছেন নিচের কক্ষে বিএনপি সংখ্যার জোরে যা খুশি করতে পারলেও ওপরের কক্ষে ওদের প্রতিপক্ষ প্রায় সমান শক্তিশালী। চলুন অঙ্কটা দেখি। উচ্চকক্ষে মোট আসন ১০০টা। জামাত জোট পেয়েছে ৪৩.৯% ভোট, মানে ৪৩টা আসন ওদের। বিএনপি পেয়েছে ৪৬.৯% ভোট, মানে ৪৭টা আসন ওদের। পার্থক্য কেবল ৩টি। বাকি ৯টা যাবে ছোট দলগুলোর পকেটে। এবার আসি আসল ব্যাপারে। উচ্চকক্ষে কোনো দল এককভাবে আইন পাশ করতে পারবে না। আইন পাশ করতে দরকার ৫১ ভোট। বিএনপির ৪৭ আসন একা কিচ্ছু করতে পারবে না, দরকার জামাত বা ছোট দলগুলোর সমর্থন। নিচের কক্ষে বিএনপি একছত্র রাজত্ব করলেও বিল চূড়ান্ত করতে হলে উচ্চকক্ষে সমঝোতা লাগবে। এখানে ৪৭ বনাম ৪৪, একেবারে কাটায় কাটায়। যদি জামাত কোনো বিলকে জনস্বার্থ বিরোধী মনে করে, ওরা ভেটো দিতে পারে। ছোট দলগুলো জামাতের পাশে থাকলে অঙ্ক দাঁড়াবে ৪৪+৯ = ৫৩। বিএনপি হেরে যাবে। মানে নতুন সরকারের আর একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। নিচের কক্ষে যতই শক্তি থাকুক, উচ্চকক্ষে জামাতের সঙ্গে আলোচনায় বসতেই হবে। এটাই গণতন্ত্রের আসল সফলতা। এবার ছোট দলগুলো নিয়ে ভাবুন। উচ্চকক্ষে ৯টা আসন ওদের হাতে। এরা সত্যি কিং মেকার হতে চলেছে। বিএনপি জামাত কেউই এককভাবে ৫১ ছুঁতে পারে না। বাংলাদেশের সংসদে এতদিন সরকার দল যা বলেছে সেটাই আইন হয়েছে। বিরোধী দলের কথা শোনা হতো না। এবার আর সেই দিন নেই। উচ্চকক্ষে ছোট দলগুলোর সমর্থন ছাড়া কিচ্ছু হবে না। নিম্নকক্ষে বিএনপি চাইলে বিতর্কিত আইন পাশ করে ফেলতে পারে, কিন্তু উচ্চকক্ষে জামাত ও ছোট দলগুলো সেটা আটকে দেবে। বিএনপি বাধ্য হবে আলোচনায় যেতে। কি কি পরিবর্তন করলে আপনারা সমর্থন দেবেন? এই আলোচনাই তো গণতন্ত্রের প্রাণ। আর তাড়াহুড়ো করে কোনো কালো আইন পাশ করা যাবে না। প্রতিটা বিল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই হবে। সংসদে ফিরবে যুক্তিতর্ক।
বিতর্ক, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এই নির্বাচনের ফল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পুরনো ফার্স্ট পাস দ্য পোস্ট পদ্ধতি কতটা অপ্রিয়। মাত্র 2.7% ভোটের ব্যবধানে বিএনপির 135টা বাড়তি আসন, এটা কি ন্যায় বিচার? উচ্চকক্ষ সেই অন্যায়ের জবাব দিয়েছে। পিআর পদ্ধতিতে জামাত জোট তাদের 43.9% ভোটের মর্যাদা পাচ্ছে। নিম্নকক্ষের 212টা আসন আসলে ভ্রমী। মাঠের আসল চিত্রটা উচ্চকক্ষের 47 বনাম 44। জামাত কর্মীরা হয়তো নিচের কক্ষের ফল দেখে হতাশ হতে পারে, তবুও উচ্চকক্ষের এই ফলাফল জামাতের জন্য বিশাল একটা মোরাল ভিক্টরি, এতে কোনো সন্দেহ নেই। এখন পরিষ্কার, জনসমর্থনের দিক থেকে জামাত আর বিএনপির মধ্যে আর তেমন ফারাক নেই। দুটো দলই প্রায় সমান শক্তিশালী। আগের মতো আর বিএনপির হাতে এককভাবে ক্ষমতার চাবিকাঠি নেই, সেটা ভাগ হয়ে গেছে, এখন দুই দলে ছড়িয়ে পড়েছে। এখন বড় প্রশ্ন, এবার সরকার একনায়কতন্ত্রের দিকে যাবে নাকি সেই রাস্তা একেবারেই বন্ধ? উচ্চকক্ষের এই হিসেব নিকেশ আসলে নিশ্চিত করেছে কেউ চাইলেও স্বৈরাচার চালাতে পারবে না। সংবিধান পাল্টাতে বা কোনো বড় নীতিগত সিদ্ধান্ত নিতে হলে 2/3 দরকার হবে। বিএনপি আর জামাত মিলে একমত না হলে সংবিধান নিয়ে এক চুলও নড়াচড়া করা যাবে না। বাংলাদেশের জন্য এটা বিশাল স্বস্তির খবর। জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল ক্ষমতার বাল্যাস্য। উচ্চকক্ষের এই ফলাফল সেই বাল্যাস্যই এনে দিয়েছে। এখন থেকে সরকারকে প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে বিরোধীদের কথা ভাবতেই হবে। স্রেফ সংখ্যার জোরে দেশ চালানোর যুগ শেষ, সেই মানসিকতাকে জাদুঘরে পাঠানোর সময় এসেছে। এই জয় শুধু জামাতের নয়, দেশের প্রতিটি ভোটারেরও জয়। আপনার ভোটটা হয়তো নিচের কক্ষে এমপি বানাতে পারেনি, কিন্তু উচ্চকক্ষে ঠিকই একজন প্রতিনিধি তৈরি করেছে। জামাত জোটের এই বাজিমাত দেখিয়ে দিল কৌশল আর পদ্ধতি ঠিক থাকলে সংখ্যার খেলাও উল্টে দেওয়া যায়। এখন থেকে সংসদে আর একতরফা কথা বলার সুযোগ নেই, হবে ডায়ালগ। বাংলাদেশের সামনে দাঁড়িয়ে আছে এক নতুন রাজনৈতিক সংস্কৃতি। এবার সংখ্যার চেয়ে যুক্তিই শেষ কথা। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।